হ্যালো ভিউয়ার্স, অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করবর্ষ ২০২৫-২৬ সালের জন্য অনলাইনে ই-রিটার্ন ফিল আপের সিরিজ অফ ভিডিওর আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে কৃষিখাতের আয় অর্থাৎ ইনকাম ফ্রম এগ্রিকালচার। আপনার যদি কোনো ধরনের এগ্রিকালচারাল ইনকাম থাকে অর্থাৎ যেমন কৃষি পালন থাকতে পারে, আপনি গম চাষ করতে পারেন, ধান চাষ করতে পারেন, আপনার হাঁস মুরগির খামার থাকতে পারে, গবাদি পশুর খামার থাকতে পারে বা আপনার ফুল চাষ থাকতে পারে। তো এই ধরনের কৃষি খাতের আয়ের যদি ইনকাম আপনার থেকে থাকে তাহলে এই কৃষি খাতের আয় বা কৃষি রিলেটেড আয়গুলো আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে কিভাবে ফিল আপ করবেন সেটা আমরা আজকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কৃষি খাতের আয়ের ক্ষেত্রে কোনো কর অব্যাহতিপ্রাপ্ত আয় আছে কিনা অর্থাৎ কোনো ধরনের ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আছে কিনা মানে এগ্রিকালচারাল ইনকাম নিয়ে। সো এগ্রিকালচারাল ইনকামের খুঁটিনাটি সব বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করি। আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট ছাড়াও বিভিন্ন এসআরও, সাধারণ আদেশ, বিশেষ আদেশ, বিধিমালা বা আইনের তফসিলগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। এই সবগুলোই আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে, অথবা টাইপ করতে পারেন www.cripon.com। এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি এবং এই ২০২৫ সালের জুন মাসে আইনের যে দুটি সংশোধনী এসেছে সেগুলো অলরেডি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিংয়ের ক্ষেত্রে এই ওয়েবসাইটটি কাজে আসবে। অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করার জন্য রেগুলার ই রিটার্নে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে আসবে। এখান থেকে রেসপেক্টিভ হেডটা আপনাকে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে দেন পরবর্তীতে আরেকটা ফেজ আসবে। এই দুইটা ফেজকে অ্যাসেসমেন্ট ট্যাব বলে। তো এই অ্যাসেসমেন্ট ট্যাবটা আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা ডিটেলস আমি আমার এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। যেহেতু এটা একটা সিরিজ অফ ভিডিও, আমরা আমাদের আগের ভিডিওগুলো আপনি দেখতে পারেন যেখানে আমরা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, বা প্রাইভেট সার্ভিস হোল্ডারদের আসলে বেতন খাতের আয়ের ডাটাটা কিভাবে ফিল আপ করবে বা সরকারি চাকরিজীবীদের বেতন খাতের আয়ের ডাটাটা কিভাবে ফিল আপ করবে সেটা আমাদের আগের ভিডিওতে ছিল। তো আপনি যদি প্রয়োজন মনে করেন আমাদের আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। ই রিটার্নে লগ ইন করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। দেন আপনি রেগুলার ই রিটার্নে যাবেন। রেগুলার ই রিটার্নে যাওয়ার পরে এই পেজটা আসবে। এখান থেকে আপনাকে হেডস অফ ইনকামটা সিলেক্ট করতে হবে। তো আমরা শুধুমাত্র ইনকাম ফ্রম এগ্রিকালচারটা সিলেক্ট করতেছি, যেহেতু আমাদের আজকের আলোচনাটা হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম নিয়ে অর্থাৎ কৃষিখাতের আয় নিয়ে। এর পাশাপাশি আমরা ইনকাম ফ্রম বিজনেস সিলেক্ট করে রাখতেছি কারণ এটা আমাদের একটা জায়গায় কাজে আসবে। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে যাব। এখানে আমি কোনো কিছুই চেঞ্জ করতেছি না, অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে আসতেছি। দেখেন ইনকাম ট্যাবটা এখন ভিজিবল হয়েছে। ইনকাম ট্যাবের অধীনে দুইটা সাব ট্যাব আসছে, মানে সাব হেড আসছে। একটা হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার আর একটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। তো আমরা প্রথমে ইনকাম ফ্রম এগ্রিকালচার নিয়ে কথা বলবো। সো দেখেন আপনার যদি কোশ্চেন থাকে যে আসলে কৃষি খাতের আয়ে কি আসবে, তো আপনি যদি ইনকাম ট্যাক্স নির্দেশিকা দেখেন ২০২৫-২৬ কর বর্ষের জন্য যে ইনকাম ট্যাক্স নির্দেশিকাটা দেয়া আছে সেখানে বলা হচ্ছে কৃষি অর্থে যে কোনো প্রকার উদ্যান পালন, পশু পাখি পালন, ভূমির প্রাকৃতিক ব্যবহার, হাঁস মুরগি ও মাছের খামার, সরীসৃপ জাতীয় প্রাণীর খামার, নার্সারি, ভূমিতে বা জলে যে কোনো প্রকারের চাষাবাদ, ডিম, দুধ উৎপাদন, কাঠ, তৃণ বা গুল্ম উৎপাদন, ফুল, ফল ও মধু উৎপাদন এবং বীজ উৎপাদন অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই ধরনের জিনিসগুলোকে কৃষি হইতে আয় বলা যাবে। তো এটা কথাটা কোথায় বলা আছে, যেটা বললাম ইনকাম ট্যাক্স নির্দেশিকায় বলা আছে। তো ইনকাম ট্যাক্স নির্দেশিকার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো এগ্রিকালচারাল ইনকামের জন্য আমাকে প্রথমে এগ্রিকালচারাল টাইপটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার কৃষিখাতের আয় এই ড্রপ ডাউনের মধ্যে কোনটার মধ্যে পড়েছে। আপনি যদি দেখেন এখানে কাল্টিভেশন আছে অর্থাৎ চাষাবাদের আয়, দেন ইনকাম ফ্রম ফার্মিং অর্থাৎ আপনার ফার্ম থেকে আয় হয়েছে কিনা, প্রোডাকশন অফ টি অ্যান্ড রাবার, টি অ্যান্ড রাবারের প্রোডাকশনের আয়টা এখানে দেখাইতে হবে। দেন আদার এগ্রিকালচারাল ইনকাম একটা হেড আছে আর স্পেশাল এগ্রিকালচারাল ইনকাম একটা হেড আছে। আমরা সবগুলো হেড নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথম হচ্ছে কাল্টিভেশন, আমি কাল্টিভেশনটা সিলেক্ট করতেছি। সো কাল্টিভেশনটা সিলেক্ট করার পরে এডিশনাল কিছু ফিল্ড আমার সামনে ওপেন হয়েছে। এখানে প্রথমে দেখাচ্ছে টোটাল কাল্টিভেশন এরিয়া, অর্থাৎ আপনি কতটুকু এরিয়ায় চাষাবাদটা করেছেন। তো এখানে আপনাকে যে এরিয়াতে আপনি চাষাবাদ করেছেন, মানে যতটুকু এরিয়াতে আপনি চাষাবাদ করেছেন তার ডেটাটা দেওয়া লাগবে। আপনি যদি এখানে অ্যারোতে ক্লিক করেন দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেসিমেল আর একটা হচ্ছে একর, অর্থাৎ কত একর জায়গায় আপনি চাষাবাদ করেছেন বা কত ডেসিমেল জায়গায় আপনি চাষাবাদ করেছেন। সে আমরা দিলাম হচ্ছে আমরা ১৫ ডেসিমেল জায়গায় চাষাবাদটা করেছি।
দেন এখানে পার্টিকুলার অফ প্রোডাক্ট আপনি কি কৃষি পণ্যের চাষাবাদ করেছেন সেটা দেয়া লাগবে। আমি দিলাম হচ্ছে কাল্টিভেশন অফ, আমি দিলাম কাল্টিভেশন অফ পেডি, অর্থাৎ আপনি ধান চাষ করেছেন। তো আপনি যে আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হয়, যে ধরনের কৃষিজাত পণ্য আপনি চাষাবাদ করবেন সেই ধরনের নাম আপনি এখানে দিবেন। তো এই নামটা আপনি আপনার মতো করে যেরকম প্রযোজ্য হয় সেভাবে আপনি দিতে পারেন। দেন হচ্ছে মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস, আপনি আসলে হিসাব রাখেন কিনা। তো হিসাব বলতে আসলে যে একদম অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টের মতো বা একটা কর্পোরেটের মতো আপনাকে হিসাব রাখতে হবে, জিনিসটা এরকম না। ধরেন যে আপনি যে কৃষি চাষটা করেন বা কৃষি জমিতে চাষ করেন বা আপনি যে এই যে ধান চাষ করেছেন, সেখানে আপনার সার কতটুকু লাগছে বা আপনার লেবার রাখছে কিনা বা অন্যান্য বীজ তৈরি মানে বীজ তৈরি করতে বা বীজ কিনতে যে পরিমাণ খরচ হয়েছে, আপনি সব ধরনের খরচ আপনি লিখে রাখতে পারেন। আমাদের দেশে অনেক কৃষকই আছে যারা এই ধরনের খরচগুলো লিখে রাখে। তো আপনার যদি এই ধরনের মানে খরচগুলো আপনি কোথাও লিখে রাখেন, সেটাকে আসলে অ্যাকাউন্টস বলা হয়, যে আপনি অ্যাকাউন্টস মেনটেন করেন বা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন। তো আপনি যদি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন, সেক্ষেত্রে আপনি ইয়েস এর টিক চিহ্ন দিতে পারেন বা মার্ক করতে পারেন। আর যদি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন না করেন, নো দিতে পারেন। এখানে দেখেন ইয়েস আর নো দেওয়ার মধ্যে একটা জায়গায় ডিফারেন্স আছে, একটু যদি খেয়াল করেন। আমি যখন ইয়েস এ দিচ্ছি, এই যে আদার অ্যালাউয়েবল ডিডাকশনটা ইনপুট করার জায়গাটা আসতেছে, মানে সাদা হচ্ছে। আর আমি যখন নো দিচ্ছি, দেখেন এটা ব্লার হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে কোনো ধরনের ডাটা ইনপুট করতে পারবো না। তো তার মানে যেটা বুঝাচ্ছে, আপনি যখন বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতেছেন না, তখন আদার অ্যালাউয়েবল ডিডাকশন বলতে কোনো কিছু আপনি ক্লেম করতে পারবেন না। বাট আপনি যখন ইএস এ ক্লিক করবেন, তো আদার অ্যালাউয়েবল ডিডাকশনও আপনি কি করতে পারবেন? ক্লেম করতে পারবেন। তো আমি এখানে ধরেন যে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে আমি এখানে দেন ইনকাম সামারিতে আমাকে কয়েকটা ডাটা দিতে হবে, যেটা হচ্ছে সেল প্রসিড। অর্থাৎ আপনি এখানে যেটা দিয়েছেন যে আপনি ধান চাষ করেন, তো ধান চাষ থেকে আপনি কত টাকার পণ্য, মানে এই ধান চাষে কত টাকার ধান বিক্রি করেছেন। অর্থাৎ আপনার এই সেল প্রসিডটা কত, এটা হচ্ছে ১ বছরের প্রসিড। আর এই বছরের জন্য আপনাকে 1 জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ এই সালে আপনি কত টাকার ধান বিক্রি করেছেন তার ডিটেলসটা আপনি দিবেন এখানে। তো আমরা ধরে নিলাম আপনি ৮ লাখ টাকার ধান বিক্রি করেছেন। দেন এখানে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ আপনি এখানে যেহেতু দিয়েছেন যে আপনি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন, অর্থাৎ হিসাব রাখেন আপনার এই ৮ লাখ টাকা ধান বিক্রি করতে, বা এই ৮ লাখ টাকা যে ধান বিক্রি করেছেন, এখানে আপনার কত টাকার প্রোডাকশন খরচ গিয়েছে, কত টাকা, মানে এই ধানটা উৎপাদন করতে আপনার কত টাকা খরচ গিয়েছে, এই যে সম্পূর্ণ হিসাবটা আপনি রেখেছেন, ওই হিসাবগুলো যোগ করে আপনি এখানে বসাবেন যে কত টাকা আপনার প্রোডাকশন হয়েছে। আমি এখানে প্রোডাকশন দিলাম হচ্ছে ৪ লাখ টাকা। তো আমি ৪ লাখ টাকা প্রোডাকশন কস্ট দিলাম। তাহলে ৮ লাখ টাকা আমার সেল হয়েছে, সেখানে ৪ লাখ টাকা আমার খরচ হয়েছে। এর বাইরেও ধরেন যে আমার আদার ৫০,০০০ টাকার মতো খরচ হইছে। তাহলে দেখেন এখানে ৩,৫০,০০০ টাকা হচ্ছে আমার কি ইনকাম? এগ্রিকালচারাল ইনকাম। অর্থাৎ এগ্রিকালচারাল ইনকাম হিসেবে আমি যখন সেভ এবং ড্রাফট দেব, সেভ ড্রাফট দেওয়ার পরে এখানে আমরা যদি নেট পেমেন্ট, এই ট্যাক্স পেমেন্টের এখানে আসি, ট্যাক্স অ্যান্ড পেমেন্টের এখানে দেখেন এই যে এগ্রিকালচারাল ইনকাম হিসেবে ৩.৫ লাখ টাকা কি হয়ে গেছে? আমার ইনকাম হিসেবে চলে আসছে। অর্থাৎ এখানে যত টাকায় আমার কি ছিল, এই এগ্রিকালচার ইনকাম হিসেবে আমি যত টাকাই দেখাইছি, এখানে এই যে নেট ইনকামটা যত টাকায় ছিল, সেটা আমার এই যে ট্যাক্স রিটার্নে চলে যাবে। দেখেন এই এগ্রিকালচার ইনকামটা আপনি রিটার্ন ভিউতেও দেখতে পাবেন। আমি ফার্স্ট হেড যেহেতু আলোচনা করতেছি, আমি রিটার্ন ভিউতে এগ্রিকালচার ইনকাম কোথায় আসে সেটাও দেখাই দিচ্ছি। আমি রিটার্ন ভিউতে দেখেন এই যে কৃষি খাতের আয়, এটা তফসিল ৩ অনুসারে ৩.৫ লাখ টাকা আছে। অর্থাৎ এখানে যে একটু আগে যে আপনি ৩.৫ লাখ টাকা দেখেছেন, সেই ৩.৫ লাখ টাকা এখানে দেখাচ্ছে। এটার ডিটেইলস আমরা তফসিল ৩ এ দেখতে পাবো। তো চলেন আমরা একটু তফসিল ৩ টা দেখি। এটা হচ্ছে তফসিল ৩, দেখেন কৃষি হইতে আয়। আমি যেহেতু কাল্টিভেশন দিয়েছি, এখানে কাল্টিভেশনটা আসছে। দেন বিক্রয় আসছে ৮ লাখ টাকা, যেটা আমি দিয়েছি। গ্রস মুনাফা ৪ লাখ টাকা আসছে এবং ৫০,০০০ টাকা আমার আদার খরচ আসছে। আদার খরচের মধ্যে দেখেন আদার খরচটা এখানে জাস্ট আদার অ্যালাওয়েবল ডিডাকশন নামে ছিল। কিন্তু আপনি যদি এখানে আসেন, দেখেন এখানে অনেকগুলা খরচ ওনারা লিখে রেখেছে বা দিয়েছে। যেমন আপনার সাধারণ ব্যয়, জেনারেল ডিডাকশন থাকতে পারে, বিক্রয়জনিত ব্যয় থাকতে পারে, মানে সেলস এক্সপেন্ডিচার থাকতে পারে, ভূমি উন্নয়ন কর থাকতে পারে, খাজনা থাকতে পারে, ঋণের সুদ থাকতে পারে। মানে এই এগ্রিকালচারাল রিলেটেড যদি আপনি লোন নিয়ে থাকেন, ওই লোনের সুদ থাকতে পারে, বীমা প্রিমিয়াম থাকতে পারে এবং অন্যান্য ব্যয় থাকতে পারে। এই সবগুলা ব্যয় হচ্ছে মূলত আদার অ্যালাওয়েবল ডিডাকশনে যায়, যেটা আমরা ৫০,০০০ দিয়েছি। কারণ আপনাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে আদার অ্যালাওয়েবল ডিডাকশন হিসেবে আমি আসলে কি দেখাইতে পারবো? আপনি এই খরচগুলো দেখাইতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, দেখেন এগুলো যদি ল রেফারেন্স আপনি দেখতে চান, এই কথাগুলো হচ্ছে আপনার সেকশন ৪২ এ বলা আছে। মানে কৃষিজনিত আয়ের ক্ষেত্রে কি খরচগুলা আপনার অনুমোদিত বিয়োজন হিসেবে আপনি বাদ দিতে পারেন, সেটা সেকশন ৪২ এ বলা আছে। তো আপনার যদি এই রিলেটেড জানার আগ্রহ থাকে, আপনি আমার ওয়েবসাইট থেকে সেকশন ৪২ টা দেখতে পারেন। এখন দেখেন আপনি যদি বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন না করেন, সেক্ষেত্রে প্রবিষটা কি? সেক্ষেত্রে প্রথম প্রবিষত হলো যেটা বললাম যে আদার অ্যালাওয়েবল ডিডাকশন হিসেবে আপনি কিছুই দেখাইতে পারবেন না। দেন কস্ট অফ প্রোডাকশন হিসেবে আপনি 60% পর্যন্ত,
ম্যাক্সিমাম 60% পর্যন্ত দেখাইতে পারবেন। আপনি যদি এখানে কোয়েশ্চেন মার্কটাতে ধরেন, দেখেন কি বলা আছে, অ্যামাউন্ট স্পেন্ড ফর আর্নিং এগ্রিকালচারাল ইনকাম, অর্থাৎ আপনি এগ্রিকালচার ইনকাম করার জন্য কত টাকা আসলে স্পেন্ড করেছেন। দেন বলা হচ্ছে যে ইফ ইউ ডু নট মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস, আপনি যদি বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন না করেন, দেন বলা আছে যে অ্যালোয়েবল কস্ট অফ প্রোডাকশন শ্যাল নট এক্সিড 60% অফ সেল প্রসিড, অর্থাৎ এই যে কস্ট অফ প্রোডাকশনটা আপনি বসাবেন সেটা 60% এর বেশি হবে না, 60% এর মধ্যেই থাকতে হবে, এটা বলা আছে। তো এটা যদি রেফারেন্স আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের এই বছর অর্থাৎ কর বর্ষ 2025-26 সালের জন্য যে ইনকাম ট্যাক্স নির্দেশিকা আছে, এই নির্দেশিকার 38 নাম্বার পেজে যেটা বলা আছে যে হিসাব বই রক্ষণাবেক্ষণ না করার ক্ষেত্রে বিশেষ বিয়োজন পরিগণনা, অর্থাৎ কৃষি খাতের আয়ের ক্ষেত্রে যদি বুকস অফ অ্যাকাউন্টস অর্থাৎ হিসাব বই মেনটেন করা না হয়, রক্ষণাবেক্ষণ করা না হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে কৃষি খাতের আয়ের জন্য হিসাবের খাতাপত্র রাখা না হলে উৎপাদিত কৃষি পণ্যের বাজার মূল্যের অর্থাৎ সেল ভ্যালুর উপরে 60% অনুমোদিত ব্যয় হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন না করেন তাহলে আপনাকে 60% কস্ট অফ প্রোডাকশন কস্ট হিসেবে কি করা হবে, মেনে নিবে। সো দেখেন আপনার আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমরা যে 60% কস্ট অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদন খরচের কথা বলতেছি, এই উৎপাদন খরচের রেফারেন্স কি শুধুমাত্র পরিপত্রই নাকি আসলে আইনের কোথাও আছে? আসলে দেখেন পরিপত্র তো আসলে রেফারেন্স না, আসলে আইনে বলা আছে, আইনের ধারা 43 অর্থাৎ সেকশন 43-এ এটা নিয়ে বলা আছে। 43-এর একদম আপনি যদি এই জায়গাটাতে দেখেন, এই যে বলা আছে যে আপনার এই ধারা অন্য কিছুতে যাহা কিছুই থাকুক না কেন উক্তরূপ উৎপাদিত কৃষি পণ্যের বাজার মূল্যের 60% অনুমোদিত ব্যয় হিসেবে গণ্য হবে, কাদের? যদি হিসাব পদ্ধতি ঠিকভাবে না রাখা হয়। তাহলে দেখেন এই যে 60% যে আমরা শিখতেছি বা আমি যে নির্দেশিকার কথা বললাম, এটা ডেফিনিটলি ইনকাম ট্যাক্স নির্দেশিকায় আছে। এর পাশাপাশি সেকশন 43-ও এই কথাটা বলা আছে। তো আমরা যে এখানে 8 লাখ দেখাইছি, দেখেন 8 লাখের 60% হচ্ছে 4,80,000 টাকা, অর্থাৎ আমি 4,80,000 টাকা পর্যন্ত দেখাইতে পারবো। তো দেখেন আমি যদি এখানে 5 লাখ দিই, এই যে 50,000 দিলাম, দেন আরেকটা শূন্য যখন দিই, এরকম একটা মেসেজ আসতেছে যে কস্ট অফ প্রোডাকশন উইল বি লেস অর ইকুয়াল 60% অফ সেল প্রসিড, অর্থাৎ কস্ট অফ প্রোডাকশনটা এটা 60% এর কম হবে বা ম্যাক্সিমাম 60% হবে। তার মানে আপনি যদি এখানে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন না করেন দেন, তাহলে আপনি 60% এর বেশি কস্ট অফ প্রোডাকশন দেখাইতে পারবেন না, অর্থাৎ আপনি ম্যাক্সিমাম 60% পর্যন্ত দেখাইতে পারবেন। সো এটা হচ্ছে আপনি যদি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন না করেন অর্থাৎ হিসাবপত্র যদি না করেন, সেক্ষেত্রে আপনাকে কৃষি খাতের আয়ের ডিটেলস দেওয়ার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এটা সবগুলো ইনকামের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ধরেন যেখানে আমি কাল্টিভেশন সিলেক্ট করেছি, এটা পরের যে হেডগুলো আমি সিলেক্ট করব, অন্যান্য হেডগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। সো দেখেন আমি এখানে কাল্টিভেশনের ক্ষেত্রে ডিটেলস আলোচনা করেছি, অন্যান্য হেডগুলোর ক্ষেত্রে হয়তো আমি এত ডিটেলস আলোচনা করব না, সংক্ষেপে বলার চেষ্টা করব যাতে ভিডিওটা দীর্ঘায়িত না হয়। সো সেকেন্ড ফিল্ডে হচ্ছে ইনকাম ফ্রম ফার্মিং। আমি ইনকাম ফ্রম ফার্মিং সিলেক্ট করার পরে দেখেন আমাকে ফার্মিং টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার কি ধরনের ফার্ম আছে। সো এই ড্রপ ডাউনে আমি যখন ক্লিক করব, দেখেন লিস্টটা কিন্তু অনেক বড়। এখান থেকে আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তো তাহলে দেখেন এখানে যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হয় অর্থাৎ যে ধরনের ফার্মিং আপনি করতেছেন ওই ধরনের ফার্মিংয়ে আপনি সিলেক্ট করবেন। সে আমি নার্সারি সিলেক্ট করলাম যে আপনার নার্সারি থেকে ইনকামটা হচ্ছে, কারণ অনেকেরই নার্সারি বিজনেস থাকে। তাহলে দেখেন এখানে যদি এই যে মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস নো হয়, তাহলে দেখেন আমরা যেটা শিখে আসছি সে আমি এখানে 10 লাখ টাকা দিলাম, তাহলে আপনি এখানে কত দিতে পারবেন? কস্ট অফ প্রোডাকশন আপনি ম্যাক্সিমাম 6 লাখ টাকা পর্যন্ত দেখাইতে পারবেন। 6 লাখ টাকা ধরেন যে আমি 6,01,000 টাকা দিলাম, দেখেন 1 টাকা দেওয়ার সাথে সাথে এখানে ওই মেসেজটা চলে আসতেছে যেটা 60% এর বেশি হবে না। তাহলে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে নিয়মটা সেম আগের মতোই আছে, এখানে আর কোনো কিছু আলোচনা করার নাই। আপনি এখান থেকে শুধুমাত্র রেসপেক্টিভ যে টাইপের ইনকামটা আছে বা যে টাইপের আপনার এগ্রিকালচারাল ইনকামটা আছে বা কৃষি আছে ওই হেডটাই আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমাদের নেক্সট ক্যাটাগরি হচ্ছে টি-এন রাবার, মানে প্রোডাকশন অফ টি-এন রাবার। এটা হচ্ছে ব্যতিক্রম। এখানে দেখেন মানে মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস, এটা আগে কোন পাশে ছিল? আগে হচ্ছে আপনার বাম পাশে ছিল, এখন ডান পাশে চলে আসছে। এটা আবার ব্যতিক্রম কেন? আপনি যখন ধরেন যে নো দিচ্ছেন, নো দিলে তো হচ্ছে এই যে এখানে যে কস্ট অফ প্রোডাকশন আছে, কস্ট অফ প্রোডাকশন কিন্তু 60% এর বেশি আপনি দেখাইতে পারবেন না। এটা কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল আছে, ঠিক আছে? বাট আপনি যখন ইয়েস দিচ্ছেন, ইয়েস দেওয়ার সাথে সাথে এখানে 60% এর বেশি তো দেখাইতে পারবেনই। এর পাশাপাশি দেখেন এখানে নতুন অনেকগুলো ফিল্ড কিন্তু আসছে। এটা কি? এটা হচ্ছে ধরেন যে একটা ফুল ব্যালেন্স শিট চলে আসছে, যে দেখেন ব্যালেন্স শিট। অর্থাৎ এই যে রাবার বা টি, এটা আসলে একটা বিজনেস। এই টি বা রাবার বিজনেসের ক্ষেত্রে যে
বিজনেসটা ওই ব্যক্তি করতেছে টিএন রাবার রিলেটেড, সেই বিজনেসের টোটাল কত টাকার সম্পত্তি আছে এবং কত টাকার দায় আছে এই ডিটেলসটা দেখানো লাগে। এটা আসলে আমাদের যাদের বিজনেস ইনকাম আছে, বিজনেস ইনকামের ক্ষেত্রে আমাদেরকে এই ব্যালেন্স শিটটা তৈরি করতে হয়। তো বিজনেস ইনকামে আমরা এটা ডিটেলস আলোচনা করেছি, এখানে আর আমরা আলোচনা করতেছি না, আমরা নো দিচ্ছি। ওকে, সো আমরা এখন এদিকে চলে আসি। এদিকে তো আমি টিএন রাবার সিলেক্ট করেছি, কাল্টিভেশন এরিয়া 15 দিলাম, ডেসিমেল এবং প্রোডাকশন দিলাম হচ্ছে আমি টি উৎপাদন করি, কাল্টিভেশন অফ টি দিলাম, আমি টি উৎপাদন করি। দেন হচ্ছে ইনকাম সামারি, ইনকাম সামারি আমি 10 লাখ টাকা দিলাম। দেখেন আমি যখনই 10 লাখ টাকা দিচ্ছি এখানে অটোমেটিক্যালি 6 লাখ টাকা নিচ্ছে। কেন 6 লাখ টাকা নিচ্ছে? কারণ এখানে একটা ল আছে, এখানে ল এর একটা প্রভিসও আছে, চলেন আমরা একটু জানার চেষ্টা করি। সো এই লটা হচ্ছে সেকশন 40-এ বলা আছে কৃষি থেকে আয়, এটা যে ধারা 40-এর উপধারা 2-এ যেটা বলা আছে, কারো যদি চা এবং রাবারের ব্যবসা থাকে, এই চা এবং রাবারের ব্যবসা থেকে যত টাকা ওনার সেল হয়েছে মানে বিক্রয় হয়েছে, ওই বিক্রয়লব্ধ অর্থের 60% অর্থাৎ 60% হচ্ছে এগ্রিকালচারাল ইনকামে যাবে, বাকি 40% হচ্ছে বিজনেস ইনকামে যাবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে এখানে আসছে। দেখেন আমি যখনই 10 লাখ টাকা দিচ্ছি অটোমেটিক্যালি 60% সে এগ্রিকালচার ইনকামে নিয়ে আসতেছে। এবং নিচে দেখেন একটা নোট দিয়েছে, কি দিয়েছে দেখেন, প্লিজ অ্যাডজাস্ট ইউর রেগুলার বিজনেস ইনকাম ফর অ্যাবভ সেলস ফ্রম টি অ্যান্ড রাবার বিজনেস। টি এবং রাবার বিজনেসের ক্ষেত্রে আপনার যে বিজনেস ইনকামের পোর্শনটা সেটা আবার বলতেছে আপনি কারেক্টলি ফিল আপ করার জন্য বলতেছে, কারণ তারাও জানে বা ল অনুসারে কি হয়, এটার এখানে 60% নিয়েছে, বাকি 40% তো আসলে আপনাকে বিজনেস ইনকামে দেখাইতে হবে, কারণ আমি তো সেল করেছি কত 10 লাখ টাকা, এখানে 6 লাখ টাকার উপরে হিসাব হবে। দেখেন এগ্রিকালচার ইনকাম হিসেবে 6 লাখ টাকা আসছে। দেন আমি কস্ট অফ প্রোডাকশন দিলাম, সো কস্ট অফ প্রোডাকশন আমি 3,60,000 টাকা দিলাম। সো 3,60,000 টাকা আমি নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। কেন? দেখেন আমি যখন এটা শূন্য দিচ্ছি ও কিন্তু 60% এর বেশি কিন্তু নিচ্ছে না। সো আমি 3,60,000 টাকা আবার দিলাম। দেখেন 2,40,000 টাকা আমার এগ্রিকালচারাল ইনকাম হিসেবে চলে যাবে, কারণ এখানে এই যে এগ্রিকালচার ইনকাম কিভাবে 2,40,000 আসছে, 6 লাখ টাকা হচ্ছে বিক্রয় থেকে নিয়েছে 60% হিসেবে, দেন কস্ট অফ প্রোডাকশন বাকি 60% কস্ট অফ প্রোডাকশন হিসেবে বাদ দিয়ে 40% হচ্ছে ইনকাম হিসেবে যাবে। ধরেন যে আমি এখানে এখন এই যে সেভ করলাম, সেভ ড্রাফট দিয়ে আমি যদি আপনাকে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট থেকে দেখাই, এই যে দেখেন 2,40,000 আসছে, তাহলে বাকি 4 লাখ তো আসে নাই। বাকি 4 লাখ আসে নাই বলতে কোনটা বুঝাচ্ছি, এই যে এখানে যে 10 লাখের তো বাকি 4 লাখ আসে নাই, রাইট? এটাও তো আমাকে আনতে হবে। তাহলে এই জন্যই বলতেছে যে এই নোটটা এই জন্যই দিয়েছে যে আপনি বিজনেস ইনকামটা আপডেট করেন। এই জন্য আমরা কি করেছি, অ্যাসেসমেন্ট ট্যাবে 2টা হেড সিলেক্ট করেছি, ইনকাম ফ্রম এগ্রিকালচার এবং ইনকাম ফ্রম বিজনেস। তো ইনকাম ফ্রম বিজনেসে আমরা আসবো, এসে আমরা যেটা করব, এখানে দেখেন এই যে প্রোডাক্ট অফ টি এন্ড রাবার, দেখেন টি এর রাবারের জন্য স্পেসিফিক্যালি দেওয়া আছে। দেন আপনি টি এন্ড রাবার এখানে বিজনেস টাইপটা দিতে পারেন, আপনি কি ধরনের বিজনেস করেন। দেখেন আমি বিজনেসের টাইপ দিলাম টি কাল্টিভেশন, বিজনেসের নাম আমরা একটা হাইপোথেটিক্যাল নাম দিলাম টি কাল্টিভেশন হাউস, বিজনেসের অ্যাড্রেস দিলাম আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিলাম হাইপোথেটিক্যাল। এখন দেখেন এখানে এখানে অ্যাগেইন আমাকে দেখাচ্ছে যে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন কিনা, আমি নো দিলাম, নো দেওয়ার পর এটা চলে গেছে। দেন আমাকে বলতেছে সেলস টার্নওভার বা রিসিপ্ট আপনার কত। তো আমি এখানে সেলস বা টার্নওভার হিসেবে 4 লাখ টাকা দেখাবো। কেন 4 লাখ টাকা দেখাবো, আমার ওইখানে কিন্তু 6 লাখ টাকা দেখানো আছে, বাকি 4 লাখ টাকা এখানে আমি নিয়ে আসছি সেলস হিসেবে। দেন এই 4 লাখ টাকা সেলসের এগেনিস্টে আপনার আসলে গ্রস প্রফিট কত হয়েছে, মানে এই 4 লাখ টাকা তো সেলস, রাইট? এই সেলসের এগেনিস্টে আপনার গ্রস প্রফিট যা হয়েছে সেটা আপনি দেখাইতে পারেন। তো আমি এখানে ধরেন যে গ্রস প্রফিট হিসেবে 1,60,000 টাকা দেখাইলাম, ঠিক আছে, 1,60,000 টাকা। দেন এই সেলস পারপাস আপনার কোনো ধরনের জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস খরচ হয়েছে কিনা, আমি 20,000 টাকা দিলাম যে খরচ হয়েছে। তাহলে 1,60,000 থেকে 20,000 মাইনাস করার পরে 1,40,000 টাকা আমি এখন 7 ড্রাফটে দিলাম। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাওয়ার পরে দেখেন আগে যে 2,40,000 টাকা ছিল এগ্রিকালচার ইনকাম সেটা আছে, তার পাশাপাশি বিজনেস ইনকাম হিসেবে 1,40,000 টাকা আসছে এবং টোটাল ইনকাম হচ্ছে 3,80,000 টাকা। সো এখন আমি পরের ক্যাটাগরিতে চলে যাচ্ছি। পরের ক্যাটাগরি হচ্ছে আদার এগ্রিকালচারাল ইনকাম। আদার এগ্রিকালচারাল ইনকামে দেখেন নতুন কোনো কিছুই শিখার নাই। কাল্টিভেশন এরিয়া দেবেন, পার্টিকুলার অফ প্রোডিউসেস দিবেন, এখানেও মেইনটেইন বুকস অফ রিলেটেড নিয়ে বাকি ইনফরমেশনগুলো সেমই। এখানে আসলে কোনো কিছু জানার নাই ওইভাবে। একদম লাস্টেরটা হচ্ছে স্পেশাল বিজনেস ইনকাম। তো আপনি স্পেশাল বিজনেস ইনকাম দেওয়ার পরে এখানে দেখেন ইনকাম টাইপ আপনার মানে কোন ধরনের ইনকাম হয়েছে সিলেক্ট করতে হবে। এখানে যদি আমরা আসি 3 ধরনের ইনকাম আছে, সেল অফ ক্যাপিটাল অ্যাসেট,
ইন্স্যুরেন্স, স্যালভেজ অর কম্পেনসেশন রিসিপ্ট অ্যান্ড দেন হচ্ছে এনি আদার অ্যাডজাস্টমেন্ট আন্ডার সেকশন 41(6). তো আমরা প্রথমটার কথা যদি বলি, সেল অফ ক্যাপিটাল অ্যাসেট, যে আপনি আপনার মানে কৃষিতে মানে কৃষির যে কাজ, কৃষিকাজে কোনো ধরনের ক্যাপিটাল অ্যাসেট আপনি কি করেছেন, ব্যবহার করেছেন, এখন আপনি এটা বিক্রি করে দিবেন, তাহলে বিক্রয়লব্ধ অর্থ থেকে যদি আপনার কোনো ধরনের কি হয়, আয় হয়, সেটা আপনার কি হয়ে যাবে, ইনকাম ফ্রম এগ্রিকালচার হবে, তবে সেটা হবে স্পেশাল এগ্রিকালচার ইনকাম। ধরেন যে আপনি এখানে একটা ট্রাক্টর ব্যবহার করতেন, পুরাতন ট্রাক্টর, ঠিক আছে, এটা আপনি কি করলেন, এটা আপনি 2 লাখ টাকায় বিক্রি করে দিলেন, 2 লাখ টাকায় পুরাতন ট্রাক্টরটা আপনি বিক্রি করলেন। এখন এটা কিনছিলেন কত টাকা দিয়ে, আপনি এটা কিনছিলেন 2.5 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, ধরে নিলাম যে আপনি 3 লাখ টাকা দিয়ে কিনলেন, 2.5 লাখ না, আমি ধরে নিলাম আপনি 3 লাখ টাকা দিয়ে কিনলেন। এখন আপনি যেদিন এটা বিক্রি করতেছেন, এই দিন আসলে রিটেন ডাউন ভ্যালু কত ছিল, মানে ট্যাক্স পারপাস রিটেন ডাউন ভ্যালু কত ছিল। আপনি যদি এখানে এই যে কোশ্চেন মার্কটাতে আপনি ধরেন, বলা হচ্ছে যে রিমেইনিং ভ্যালু অফ দ্য অ্যাসেট আফটার ডিডাকশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, অর্থাৎ আপনি এই অ্যাসেটটা 3 লাখ টাকার যে অ্যাসেটটা বা যে ট্রাক্টরটা কিনেছেন, সেটা আপনি যত বছর ব্যবহার করেছেন তত বছর আপনি 3rd শিডিউল অনুসারে, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 3rd শিডিউল অনুসারে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা ট্যাক্স পারপাস আপনাকে অ্যালাউ করেছে, সেটা বাদ দেওয়ার পরে যে রিমেনিং ভ্যালুটা আছে সেটা এখানে বসাবেন। আমরা ধরে নিলাম যে সেটা 1,80,000 টাকা। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, 1,80,000 টাকা যেটা রিটেন ডাউন ভ্যালু, ওই প্রোডাক্টটা আপনি 2 লাখ টাকায় বিক্রি করলেন, বা ওই ট্রাক্টরটা 2 লাখ টাকায় বিক্রি করলেন, তাহলে আপনার 20,000 টাকা কি হয়েছে, এগ্রিকালচারাল ইনকাম হয়েছে। তাহলে আপনি যদি সেভ ড্রাফট দেন অ্যান্ড ট্যাক্স পেমেন্টে আসেন, দেখেন এই যে 20,000 টাকা আপনার এগ্রিকালচারাল ইনকাম হিসেবে চলে আসছে। তো এইভাবেই হচ্ছে এই ইনকামটা আসে। এখন দেখেন এখানে আরেকটা জিনিস শিকার আছে, মানে আরেকটু যদি আমরা বলি, আরেকটা কেস বা সিনারিও, ধরেন যে আমি 2 লাখ টাকায় বিক্রি করেছি, কিন্তু হোয়ারএস আমি এই অ্যাসেটটা আসলে কিনেছিলাম 1,80,000 টাকায়। আমি এটা 1,80,000 টাকায় কি করেছিলাম, কিনেছিলাম, এবং এটার রিটেন ডাউন ভ্যালু হচ্ছে আমি যখন বিক্রি করে দিই, এটা রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা। তার মানে ব্যাপারটা, মানে সিনারিওটা কি দাঁড়াচ্ছে, দেখেন আমি যে অ্যাসেটটা মানে যে ট্রাক্টরটা 1,80,000 টাকায় কিনেছিলাম, সেটা এখন 2 লাখ টাকায় বিক্রি করতেছি, মানে কস্টের বেশি দামে বিক্রি করতেছি। তাহলে কোনো ধরনের সম্পত্তি যদি কস্ট ভ্যালু থেকে বেশি দামে বিক্রি করা হয়, সেটাকে ক্যাপিটাল গেইন বলে। এই জন্য দেখেন নিচে একটা লাইন চলে আসছে যে আপনি ক্যাপিটাল গেইন অ্যাডজাস্ট করেন, অর্থাৎ এই 20,000 টাকা মানে 1,80,000 টাকা থেকে যে দামে বেশি বিক্রি করেছে, মানে কস্ট থেকে যতটুকু বেশি হয়েছে সেটা আমার ক্যাপিটাল গেইন হয়। এই জন্য এই লাইনটা আসছে। এটা কিন্তু একটু আগে আমি যখন দেখেছি তখন কিন্তু এই লাইনটা আসে নাই। এটা ওনারা এই যে এখানে যখন আমি এই ডাটাটা এইভাবে ফিল আপ করতেছি, তখন বলতেছে আপনাকে 20,000 টাকা কোথায় দেখাইতে হবে, ক্যাপিটাল গেইনে দেখাইতে হবে, ঠিক আছে। এবং আপনার এই 20,000 টাকা ক্যাপিটাল গেইন হিসেবে আসতেছে, এগ্রিকালচারাল ইনকাম হিসেবে যাবে কত, 30,000 টাকা। আমি যদি এই অবস্থায় মানে সেভ করি এবং ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসি, তাহলে দেখতেছেন এগ্রিকালচার ইনকাম হিসেবে 30,000 আসছে, বাট ক্যাপিটাল গেইন হিসেবে বাকি 20,000 টাকা কিন্তু আসে নাই। তাহলে আমাকে কি করতে হবে, ক্যাপিটাল গেইন হিসেবে, মানে এই সিনারিওর ক্ষেত্রে আমাকে ক্যাপিটাল গেইন হিসেবে অ্যামাউন্টটা আনতে হবে। সো এটা হচ্ছে সেল অফ ক্যাপিটাল অ্যাসেটের 2টা সিনারিও। একটা সিনারিওর ক্ষেত্রে শুধুমাত্র কি হয়, শুধুমাত্র এগ্রিকালচার ইনকাম হয়, আরেকটা সিনারিওর ক্ষেত্রে কি হয়, ক্যাপিটাল গেইনও হয়। এখন চলেন পরেরটা দেখি। পরেরটা কি, পরেরটা একদম সেম সিনারিও বা সেম ক্ষেত্র, সেম টাইপের এক্সাম্পলের ক্ষেত্রে শুধুমাত্র বলা আছে যে ইন্স্যুরেন্স বা স্যালভেজ বা কম্পেনসেশন রিসিপ্ট। অর্থাৎ ধরেন যে আপনার কোনো একটা ক্যাপিটাল অ্যাসেট পড়ে গেল, এখন এটা ইন্স্যুরেন্স করা ছিল, দেন ইন্স্যুরেন্স কোম্পানির থেকেও তো আপনি কিছু টাকা পাবেন, রাইট? বা এটা আপনি স্যালভেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি বিক্রি করে দিবেন, বা ধরেন যে ভগ্নাবশেষ মূল্য হিসেবে বিক্রি করে দিবেন। সেক্ষেত্রে দেখেন আপনার ইনফরমেশনগুলো একদম সেমই আছে। সেল প্রসিড কত, কস্ট অফ অ্যাকুইজিশন কত, রিটেন ডাউন ভ্যালু কত, এটা আপনাকে দেয়া লাগবে, আর কিছুই না। এই জিনিসগুলোই আপনাকে কি করতে হবে, ইনপুট করা লাগবে। দেন লাস্টের ক্যাটাগরি হচ্ছে এনি আদার অ্যাডজাস্টমেন্ট। এনি আদার অ্যাডজাস্টমেন্ট 41(6). তো 41(6)-এ যেটা বলা আছে, তো সেকশন 41-এ যেটা বলা আছে যে আপনার যে কৃষি খাতের আয়, এই কৃষি খাতের আয় ডিটারমাইন করার ক্ষেত্রে আপনি যে পেমেন্টগুলো করেছেন, এই পেমেন্টগুলোর ক্ষেত্রে মানে সেকশন 55-এর ক যদি অ্যাপ্লিকেবল হয়, হ্যাঁ, সেকশন 55-এর কটা কি, সেটা হচ্ছে আপনি যখন পেমেন্ট করবেন, অ্যাট দ্য টাইম অফ মেকিং পেমেন্ট আপনাকে কি করতে হবে, অ্যাপ্লিকেবল টিডিএসটা ডিডাকশন করতে হবে। তো আপনারা যারা বিজনেস ইনকামটা ভালো বুঝেন বা অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করেন, ট্যাক্সের অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করেন, আপনারা জানেন আমাদেরকে কি হয়, যখন আমরা কোনো ধরনের পেমেন্ট করি, আমাদেরকে পেমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রেটে ট্যাক্স ডিডাকশন করতে হয়। আর আমরা যদি ট্যাক্স ডিডাকশন না করি, তাহলে সেকশন 55-এর ক অনুসারে সেটা কি হয়ে যায়, ডিজেলাও হয়ে যায়, এবং এটার উপর আমাদেরকে ট্যাক্স দেওয়া লাগে। তো এখানে বলা হচ্ছে এরকম যে আপনার যদি কোনো বিজনেস আপনার যদি কোনো ধরনের এগ্রিকালচারাল ইনকাম থাকে এবং সেখানে ট্যাক্স ডিডাকশন করার কথা ছিল, আপনি ট্যাক্স ডিডাকশন করেন নাই,
তখন কি হবে? তখন হচ্ছে আপনার এই 41 এর 6 টা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যেটা বলতেছে যে অ্যামাউন্ট অন এক্সপেন্সেস ফর হুইচ ট্যাক্স হ্যাজ নট বিন ডিডাক্টেড। দেখছেন আমি যে কথাটা বললাম, আপনার মানে এমন কোনো এক্সপেন্স যেখান থেকে ট্যাক্স ডিডাকশন করে নাই, তাহলে সবগুলা এক্সপেন্সের হেডটা আপনি এখানে লিখবেন। সেটা হইতে পারে হাউস রেন্ট, হইতে পারে স্যালারি, সবগুলো। আপনি যদি এখানে কোশ্চেন মার্কে ধরেন, দেখেন কি বলতেছে, প্লিজ মেনশন অল দ্য হেডস হিয়ার, ফর এক্সাম্পল স্যালারি, হাউস রেন্ট, সবগুলো আপনি লিখে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনি ধরেন যে এখানে লিখতে পারেন হাউস রেন্ট, কমা দিয়ে স্যালারি, কমা দিয়ে ধরেন যে সাপ্লাইজ, এরকম করে দিতে পারেন। ঠিক আছে, সবগুলা হেড দিয়ে আপনি এখানে যত টাকা দিবেন, সে আমি ৮০,০০০ টাকা দিলাম, তাহলে দেখেন এই ৮০,০০০ টাকায় স্পেশাল বিজনেস ইনকাম হিসেবে কি হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। আর লাস্টেরটা হচ্ছে এনি কমপ্লায়েন্স অর নন কমপ্লায়েন্স অ্যাডজাস্টমেন্ট, মানে আপনার কমপ্লায়েন্স বা নন কমপ্লায়েন্স পারপাস যদি কোনো অ্যাডজাস্টমেন্ট নেওয়ার দরকার হয় ইনকাম ফ্রম এগ্রিকালচারে, তাহলে সেখানে আপনি পার্টিকুলার্সটা লিখে এখানে যখন অ্যামাউন্টটা লিখবেন সেটাও যোগ হয়ে যাবে। তো আমরা শুধু ৮০,০০০ই দিলাম। ৮০,০০০ দিয়ে, যেহেতু আমরা লার্নিং পারপাস বা ট্রেনিং পারপাস শিখতেছি, আমরা এই ৮০,০০০ দিয়ে সেভ ড্রাফট দিলাম। সেভ ড্রাফট দেওয়ার পরে দেখেন আমি যদি ট্যাক্স পেমেন্টে আসি, দেখেন এই যে ৮০,০০০ টাকা চলে আসছে। দেখেন কর অব্যাহতিপ্রাপ্ত আয় আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্টের ৬ষ্ঠ তফসিলের অংশ ১ এ বলা আছে যত ধরনের কর অব্যাহতিপ্রাপ্ত আয় আছে। তো কৃষি ক্ষেত্রে মানে কৃষি টাইপের আয়ের ক্ষেত্রে ২ টা কর অব্যাহতিপ্রাপ্ত আয় আছে, যেটা হচ্ছে আমাদের দেশের ৬ষ্ঠ তফসিলে বলা আছে, ৬ষ্ঠ তফসিলের অংশ ১ এ। এখানে ২০ এবং ২০-এর ক, এই ২ টা জিনিস হচ্ছে অ্যাপ্লিকেবল আছে। ধরেন যে আমি গত বছরের জন্য যে কৃষি খাতের আয়ের ভিডিওটা করেছিলাম, সেখানে আমি কৃষি খাতের আয়ের ক্ষেত্রে একটা এসআরওর কথা বলেছিলাম, যেটাকে আমরা রিডিউস রেট অ্যাপ্লিকেবল এসআরও হিসেবে বলেছিলাম, যে কোন কোন ইনকামের উপর আপনাকে কম রেটে ট্যাক্স দিতে হয়। এই এসআরওটা কিন্তু এখন নাই। এই এসআরওটা গত বছর মানে এই কিছুদিন আগে সরকার কি করেছে, বাদ দিয়েছে। এখন সেটার পরিবর্তে ২০-এর কটা অ্যাড করেছে। তো প্রথমে আমরা চলেন ২০টা বুঝি, দেন ২০-এর ক নিয়ে আলোচনা করব। তো ২০-এ মানে দফা ইনকাম ট্যাক্স অ্যাক্টের ৬ষ্ঠ তফসিলের অংশ ১-এর ২০-এ যেটা বলা আছে, কোনো স্বাভাবিক ব্যক্তি মানে হচ্ছে রক্ত মাংসের যে মানুষ, আমরা যারা ইন্ডিভিজুয়াল আছি তাদের ক্ষেত্রে যেটা বলা আছে যে কৃষি হতে আয়ের ক্ষেত্রে প্রথম ৫ লাখ টাকার উপরে বা ৫ লাখ টাকা পর্যন্ত আপনাকে কি দেওয়া লাগবে না, ট্যাক্স দেওয়া লাগবে না। অর্থাৎ আপনার যদি শুধুমাত্র কৃষি খাতের আয় থাকে, তাহলে আপনাকে ৫ লাখ টাকার উপরে ট্যাক্স দেওয়া লাগবে না। তবে এর পাশাপাশি আপনার আরেকটা ইনকাম থাকতে পারে, সেটা হচ্ছে আর্থিক পরিসম্পদ থেকে আয়, অর্থাৎ ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকতে পারে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসেটে কি যায়, এফডিআর থাকতে পারে, ডিপিএস, ব্যাংক ইন্টারেস্ট বা সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, এগুলো থাকতে পারে। এগুলোকে আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলি। তো আপনার এই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা কি ইনকাম ফ্রম এগ্রিকালচারাল, কৃষিখাতের আয়, এই শুধুমাত্র এই ২টা আয় থাকলে আপনি কি অ্যাবেল করতে পারবেন, আপনি ৫ লাখ টাকার পর্যন্ত যে আপনার মানে ট্যাক্স এক্সেমশন যেটা আছে, সেটা আপনি অ্যাবেল করতে পারবেন। সো এটা বোঝানোর জন্য আমি যেটা করতেছি, ইনকাম ফ্রম এগ্রিকালচার এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, শুধুমাত্র এই ২টা হেড সিলেক্ট করতেছি। দেখেন চলেন আমরা একটু এই ২টা হেড সিলেক্ট করি, এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট না, আমি ইনকাম ফ্রম এগ্রিকালচারালে আসলাম। আসার পরে আমি কি করতেছি দেখেন, আমি এখান থেকে শুধুমাত্র কাল্টিভেশনটা সিলেক্ট করতেছি। দেন হচ্ছে সে ১৫ ডেসিমেল দিলাম, এটা দিলাম পেডি, বুকস অফ অ্যাকাউন্টস আমি মেনটেন করি না, আমি এখানে দিলাম ৫০ লাখ টাকা, আর এখানে দিলাম হচ্ছে ৩০ লাখ টাকা। ওকে, সো আমার এখন দেখেন ২০ লাখ টাকা হচ্ছে নেট ইনকাম আসছে। তাহলে এখন আমি সেভ ড্রাফট দিলাম। সেভ ড্রাফট দিয়ে যখন আমি ট্যাক্স পেমেন্টে আসতেছি, দেখেন ১৫ লাখ দেখাচ্ছে। হোয়ারএস আমার ইনকাম কিন্তু ২০ লাখ। দেখছেন এই যে নেট ইনকাম কিন্তু এগ্রিকালচার ইনকাম কিন্তু ২০ লাখ। হোয়ারএস আমি কি করতেছি, আমি যখন এখানে আসতেছি আমারও বলতেছে আপনার ইনকাম ১৫ লাখ। কেন? এটা ওই যে ওই লটা অনুসারে। দেন আমাকে এখানে এসে বলতেছে আমার একটা ট্যাক্স এক্সেমটেড ইনকাম আছে ৫ লাখ টাকা। দেখেন আমি যে অ্যারোতে যখন ক্লিক করবো এটা এক্সপ্যান্ড হবে। এখান থেকে আমি দেখতে পারবো কোথায় যে ৫ লাখ টাকা কোথায় আসছে, ইনকাম ফ্রম এগ্রিকালচার থেকে আসছে। অর্থাৎ ট্যাক্স এক্সেমটেড ইনকাম পেয়েছি আমি ৫ লাখ টাকা, আর এখানে হচ্ছে বাকি ১৫ লাখ টাকা এখানে আসছে। এখন দেখেন আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে আপনার এগ্রিকালচার ইনকাম থাকতে পারে, প্লাস আপনার আরেকটা ইনকাম থাকতে পারে, সেটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ধরেন যে আমি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যাই দিই না কেন, সে আমি দিলাম যে আমি ইন্টারেস্ট পেয়েছি, হ্যাঁ, কোনো একটা ব্যাংক থেকে, সে আমি একটা যে কোনো একটা ব্যাংকের, হাইপোথেটিক্যাল একটা ব্যাংকের আমি একটা দিলাম যে আমি কি পেয়েছি, আমি একটা ইন্টারেস্ট পেয়েছি, হ্যাঁ, আমি দিলাম যে আমি ইন্টারেস্ট পেয়েছি কত, ধরেন যে সে ৫,০০০ টাকা, ৫,০০০ বা ৫০,০০০ টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি। আসগুলো সব শূন্য দিয়ে আমি আমি চলে যাচ্ছি লাস্টের যে ৪৩,০০০ টাকা ব্যালেন্স আছে। সেভ ড্রাফট দিলাম, হ্যাঁ, এখানে বলতেছে টিডিএস দিলাম ৫,০০০ টাকা। ওকে, ওকে, সো এখন দেখেন এখনো আমরা যদি আসি, এই যে এখনো ১৫ লাখ টাকাই আছে, অর্থাৎ আমি এখনো কিন্তু ট্যাক্স এক্সেমশনটা পাচ্ছি। কিন্তু আমি যখনই
ধরেন যে আমি অ্যাসেসমেন্টে এসে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করছি শুধুমাত্র সেই ইনকাম ফ্রম আদার সোর্স একটা সিলেক্ট করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি ট্যাক্স পেমেন্টে আসতেছি। দেখেন এখানে অটোমেটিক্যালি ২০ লাখ হয়ে গেছে। আমি কোনো ডাটা দিই নাই। মানে আমি এখানে কোনো ডাটাই দিই না। আমি শুধুমাত্র এখানে অ্যাসেসমেন্টে কি করেছি? ইনকাম ফ্রম আদার সোর্স সিলেক্ট করেছি। মানে ওই ২ টা হেডের বাইরে একটা হেড সিলেক্ট করাতেই আমার কি ট্যাক্স এক্সেমশনটা কি হয়ে গেছে? হাওয়া হয়ে গেছে। কারণ এখানে ল স্পেসিফিক বলে দিয়েছে আপনার ইনকাম ফ্রম এগ্রিকালচার থাকলে তো ডেফিনিটলি আপনি ৫ লাখ টাকা ট্যাক্স এক্সেমশন পাবেন এবং এর পাশাপাশি আপনার আরেকটা ইনকাম থাকতে পারে। সেটা হচ্ছে শুধুমাত্র ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকতে পারে। অন্য কোনো ইনকাম যদি থাকে সেক্ষেত্রে আপনি এই ৫ লাখ টাকার এক্সেমশনটা পাবেন না। মানে যার কৃষি খাতের আয় আছে সে ৫ লাখ টাকার এই এক্সেমশনটা পাবে না। তো এখন আসেন পরবর্তী যে এক্সেমশনটা দেয়া আছে, পরবর্তী এক্সেমশনটা হচ্ছে ২০ এর ক। মানে যেটা বলতেছিলাম আমাদের দেশে হাঁস মুরগির খামার বা ফিশ ফার্মিং এই রিলেটেড মাছের খামার যাদের আছে তাদের এর আগে একটা রিডিউস রেট অ্যাপ্লিকেবল একটা এসআরও ছিল। এটা হচ্ছে এসআরওটা যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই এসআরওটা কিন্তু অলরেডি কি করা হয়েছে? অলরেডি এটা বাদ দেয়া হয়েছে। এটার কিন্তু এখন এটার এক্সিস্টেন্স নাই। তো এটার পরিবর্তে আমরা দেখেছি ফাইন্যান্স অর্ডিন্যান্স ২০২৫ এ একটা নতুন প্রভিসো ঢুকানো হয় 6 শিডিউলের অধীনে। 6 শিডিউলের অংশ ১ এর অধীনে ২০ এর ক এই নতুন দফা বা ক্লজটা এড করা হয়। এখানে যেটা বলা আছে যে কারো কোনো ব্যক্তির যদি হাঁস মুরগি, চিংড়ি বা মাছের হ্যাচারি, পেলেটেড পোল্ট্রি ফিড উৎপাদন, চিংড়ি বা মাছের পেলেটেড ফিড উৎপাদন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, ব্যাঙ উৎপাদন খামার, বীজ বিপণন, রেশম গুটি পোকা পালনের খামার ইত্যাদি খাতের আওতাভুক্ত মানে এই ধরনের আয় যদি কারো থাকে তাহলেও সে ৫ লাখ টাকা কি পাবে? ট্যাক্স এক্সেমশন পাবে। মানে কৃষি খাতের আয়ের ক্ষেত্রেও ৫ লাখ টাকা পাবে। আবার এই ধরনের আয় থাকলেও তাকে কিন্তু ৫ লাখ টাকা ট্যাক্স এক্সেমশন কিন্তু তার পাবে। তবে কৃষি খাতের আয়ের ক্ষেত্রে যেটা বলা আছে সেখানে কিন্তু অন্য খাতের আয় থাকলে দেখেন অন্য খাতের আয় থাকলে মানে অন্য খাতের আয় বলতে শুধুমাত্র আর্থিক পরিসম্পদের আয় থাকতে পারে। এর বাইরে অন্য খাতের আয় থাকলে সে কিন্তু ট্যাক্স এক্সেমশন পাবে না। কিন্তু এই ক্ষেত্রে অন্য খাতের আয় যে কোনো আয় থাকতে পারে। একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার বা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারও কিন্তু এই ২০ এর ক এই এক্সেমশন বেনিফিটটা কিন্তু এনজয় করতে পারে। তো এটা আমাদেরকে কিভাবে ইনপুট করতে হবে চলেন আমরা একটু বুঝি। দেখেন এটা যদিও এগ্রিকালচারাল ইনকাম কিন্তু এটা এগ্রিকালচারাল ইনকামে এটা দেয়ার কোনো অপশন কিন্তু নাই। এটা আমাদেরকে ইনকাম ফ্রম বিজনেসে আসতে হবে। তো এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেসের নতুন আপডেটটা আসছে। এটা গত বছর ছিল না, এটা এই বছরই আসছে। আরেকটা কথা অনেকের হয়তোবা মনে হইতে পারে আমি অ্যাসেসমেন্টের এই যে ট্যাক্স এক্সেমটেড ইনকামে হয়তোবা এরা পাবো বা ট্যাক্স এক্সেমটেড ইনকামের আদার হিসেবে আমি দেখাই দেবো। আসলে এটাও আপনি করতে পারবেন না। এটা আসলে ট্যাক্স এক্সেমটেড ইনকামের মধ্যে নাই। এটা যে কাজটা এনবিআর যেখানে অ্যাকোমোডেট করেছে, এনবিআর আমরা দেখেছি এটা অ্যাকোমোডেট করেছে ইনকাম ফ্রম বিজনেসে। তো আমরা যদি ইনকাম ফ্রম বিজনেসে আসি, ইনকাম ফ্রম বিজনেসের এখানে দেখেন এই হেডটা এবার নতুন করে অ্যাড করেছে। এই যে দেখেন সার্টেন সোর্সেস অফ অ্যাগ্রো বিজনেস ইনকাম, মানে অ্যাগ্রো বিজনেস ইনকাম যদি কারো থাকে সেক্ষেত্রে সে এটা সিলেক্ট করবে, অর্থাৎ যে এই ৫ লাখ টাকার ট্যাক্স এক্সেমশনটা এনজয় করতে চাচ্ছে। এখানে দেখেন আমি এটা সিলেক্ট করার পরে এডিশনাল কিছু নতুন ফিল্ড আসছে এবং মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস, আমি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করি কিনা এই কথাটাও আসছে। তো আমি এখানে নো দিলাম। নো দেওয়ার পরে দেখেন এটার সাথে আবার কিন্তু ওই যে 60% প্রোডাকশন কস্টের কিন্তু সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? 60% প্রোডাকশন কস্ট কোথায় ছিল? এগ্রিকালচারাল ইনকামে ছিল। হোয়ারাস আমি কিন্তু ইনকাম ফ্রম বিজনেসের অধীনের একটা ডেটা ফিল আপ করতে আসছি। তাহলে এজন্য মানে এজন্য আপনি দেখবেন এখানে কোনো 60% এর কোনো বার কিন্তু নাই। দেন এখন দেখেন বিজনেস ক্যাটাগরি আমি দিয়েছি যে আমার সার্টেন সোর্স অফ অ্যাগ্রো বিজনেস ইনকাম আছে। দেন আমাকে বিজনেস টাইপ সিলেক্ট করতে হবে। তো আমি যখন টাইপে ক্লিক করতেছি দেখেন এখানে ক্যাটাগরি যেগুলো আছে এখান থেকে অ্যাপ্লিকেবল ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে দেখেন আরেকটা জিনিস হচ্ছে এখানে কোন ক্যাটাগরিগুলো আসছে। এখানে আপনি যে এই যে 6 শিডিউলে যে ক্যাটাগরিগুলো বা যে টাইপের ইনকামগুলোর কথা বলা ছিল ২০ এর কতে, এই সেম জিনিসগুলো এখানে ড্রপ ডাউনে আছে। তাহলে এখান থেকে যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হয় সেটা আপনি ফিল আপ করবেন বা সিলেক্ট করবেন। তো আমি ধরুন যে ফিশ হ্যাচারি নিলাম, দেন আপনাকে বিজনেসের নামটা দিতে হবে। আমি দিলাম যে রানুগঞ্জ হ্যাচারি, জাস্ট একটা হাইপোথেটিক্যাল নাম দিলাম, একটা অ্যাড্রেস দিলাম হাইপোথেটিক্যাল। আপনার ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেবল জিনিসটাই ফিল আপ করবেন। তো এখন দেখেন সেলসের ডাটা, আমি দিলাম যে আমার ৫০ লাখ টাকা সেল হয়েছে। আমার গ্রস প্রফিট কত? আমার গ্রস প্রফিট হয়েছে আমার ২০ লাখ টাকা। ধরে নেন যে ২০ লাখ টাকা আমার কি হয়েছে? গ্রস প্রফিট হয়েছে। যেন অন্যান্য খরচ বাবদ আমার আরো ৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হয় এটাই আপনি ফিল আপ করবেন। দেন আমার দেখেন ১৫ লাখ টাকা কি হয়ে গেছে? আমার নেট প্রফিট আসছে। এখন আমি যখন সেভ ড্রাফট দেবো, সেভ ড্রাফট দেওয়ার পরে আমি যখন ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাচ্ছি দেখেন আমার ইনকাম হিসেবে ১০ লাখ টাকায় আসছে।
বাকি ৫ লাখ টাকা কই? এই যে বাকি ৫ লাখ টাকা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হিসেবে আসছে। আমি যখন অ্যারোতে এই যে ক্লিক করব এক্সপান্ড হবে। এক্সপান্ড হওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে ইনকাম ফ্রম বিজনেস হিসেবে সে ৫ লাখ টাকা নিয়েছে। মানে ইনকাম ফ্রম বিজনেস হেডের আন্ডারে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আসছে ৫ লাখ টাকা। তো আপনাদের কারো যদি এই টাইপের এগ্রিকালচারাল ইনকাম থাকে মানে যেটা হচ্ছে যে অ্যাগ্রো বিজনেস টাইপের, তাহলে আপনাকে এভাবে ডাটাটা ফিল আপ করতে হবে। আর এখানে দেখেন মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস নিয়ে যেটা বললাম ইয়েসে দিলে ব্যালেন্স শিটটা আসবে এবং এই ব্যালেন্স শিটের ডাটাটা আপনাকে ইনপুট করা লাগবে। এই হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার অর্থাৎ কৃষি থেকে আয়ের ডিটেলস। আমি চেষ্টা করেছি আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে কৃষি থেকে আয়ের ক্ষেত্রে যত ধরনের প্রভিশন আছে সবগুলা নিয়ে ডিটেলস কথা বলার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এখান থেকে আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তাও যদি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আর অ্যাজ ইউজুয়াল যেটা বলি আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আপনারা এখানে যেকোনো ধরনের কোয়েশ্চেন পোস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আনসার করার।